কালকে এই বিষয়টি গুরুত্বের সহিত আপনাদের আলোচনা করা উচিত। যদি আলোচনা করতে না পারেন তাহলে আরেকটা সংকটের দিকে দেশকে ফেলবেন। আপনারা গণভোটকে নিয়ে যাবেন সেখানে, কিন্তু গণভোটের যে অরিজিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটিকে আলোচনা করবেন না, তাহলে তো আপনারা অনেকটা মাকে অস্বীকার করছেন, ছেলেকে। দেখেন, একটি বিষয় খুবই খুবই মনের মধ্যে বৈপরীত্য বোধ মনে হচ্ছে। সেটি হলো গণভোটের যে অধ্যাদেশটি আছে, এই অধ্যাদেশটি 133টি অধ্যাদেশের মধ্যে পার্লামেন্টে বিগত দিনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে কোনো সুরাহা করা হয়নি। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু গণভোট অধ্যাদেশ জারি হয়েছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে গণভোটের কথা উল্লেখ না থাকতো, তাহলে শুধুমাত্র গণভোট অধ্যাদেশ দিয়ে কি গণভোট করা যেত? একটি $1 মিলিয়ন কোয়েশ্চেন। আপনারা যারা আর্গুমেন্ট করছেন যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী এমন কোনো অধ্যাদেশ জারি করা যায় না যে অধ্যাদেশ সংবিধানকে ভায়োলেট করে, তাহলে গণভোট অধ্যাদেশটি জারি করেছেন তা কি সংবিধানকে ভায়োলেট করেনি? গণভোট অধ্যাদেশ কি সংবিধানকে ভায়োলেশন করা ছাড়া কি গণভোট অধ্যাদেশ জারি করতে পেরেছেন? গণভোট অধ্যাদেশের পক্ষে আছেন আপনারা এবং সেটাকে পার্লামেন্টে উপস্থাপন করেছেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যার ভিত্তিতে গণভোট আদেশ অধ্যাদেশ জারি করা হয়েছে, সে সম্পর্কে কোনো সুরাহা করতে চান না, আলোচনা করতে চান না, আলোচনা করেননি এবং একটা সুনির্দিষ্ট সমাধানে আসেননি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি গণভোটের ভিত্তি হয়ে থাকে, তাহলে কি করে আপনারা সেই আদেশটিকে সুরাহা না করে সরাসরি চলে গিয়েছেন সেখানে? এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 6 নম্বর ধারায় বলা হচ্ছে, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হইবে। এবং সেই আইনই তো প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে গণভোট অধ্যাদেশ জারি করেছেন, তাতে শিডিউল দিয়েছেন, 30টি ঐকমত্যের বিষয় একসাথে করেছেন। তো সেইখান থেকে আপনারা এক হলো গণভোট অধ্যাদেশকে পার্লামেন্টে নিয়েছেন, কমিটিতে পাঠিয়েছেন, 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট অধ্যাদেশও সেখানে নিয়েছেন। আমি আশা করব আগামীকালকে আপনারা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ আলোচনা করবেন, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, যেহেতু এটা আদেশ, অধ্যাদেশ নয়, সেজন্য এটি সংবিধানের রিকোয়ারমেন্ট নাই। অধ্যাদেশ সংবিধানের রিকোয়ারমেন্ট আছে, প্রথম অধিবেশনেই সেটিকে সংসদে উপস্থাপন করতে হবে, কিন্তু সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ সংসদে উপস্থাপন করার কিছু নাই, কিছু নাই। কিন্তু সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে কি হবে তার ভাগ্য নির্ধারণ করতে হবে, আলোচনা করতে হবে। এখানে যে বিষয়গুলোকে ইনকর্পোরেট করা হয়েছে সেই সম্পর্কে সংসদে আলোচনা হতে হবে। সংসদে পয়েন্ট অফ অর্ডারই বলেন আর এজেন্ডা ভিত্তিকই বলেন, একে আলোচনা হয়ে একটা সুরাহা হতে হবে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সহিত আমি প্রত্যাশা করব আগামীকালকেই, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকার 30 দিনের সর্বশেষ দিন আগামীকাল, সেই জন্য আপনারা মিটিং ডাকেননি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে এই মর্মে পরামর্শ দেননি। এই জন্য শুধুমাত্র একটি অধিবেশন ডেকেছেন, সংসদের অধিবেশন ডেকেছেন। সংসদের অধিবেশন তো মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ছাড়া, পরামর্শ ছাড়া ডাকতে পারেন না। তো অ্যাডভাইস নিশ্চয়ই তিনি অ্যাডভাইস প্রদান করেননি, যেহেতু অ্যাডভাইস প্রদান করেননি সেজন্য সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকা হয়নি, আর তার আগে তো শপথই নেননি। ফলে এখানে এই কয়টি বিষয় খুব গুরুত্বের সহিত আগামীকালকে আপনারা দেখেন, আগামীকালকে আপনারা উত্থাপন করেন, পয়েন্ট অফ অর্ডারই বলেন অথবা অন্য কোনোভাবে বলেন, উত্থাপন করেন। উত্থাপন করে জরুরি এই গুরুত্বপূর্ণ বিষয়ে সুরাহা করতে হবে, যেহেতু আগামীকালকে লাস্ট ডেট, 30 দিন পার হয়ে যাচ্ছে। যারা শপথ নিয়েছেন তাদের কি হবে, যারা শপথ নেন নাই তাদের কি হবে, তার কনসিকুয়েন্সটা পার্লামেন্টকে নির্ধারণ করতে হবে। আইন তো একটি আছে, এখনো আইন কার্যকারিতা তো বিলুপ্ত হয়নি। দি ল ইজ স্টিল অপারেটিভ। Having the law still operative, how can you violate the provision of law? Law is still valid, is still active, still this is in operation. But you are showing disregard to the provision of law, to the particular situation of law, to the particular command of the law. You are not following the command of law. And that's why we are anxious how an elected parliament can avoid an existing provision of law. You have filed and triggered a writ petition before the High Court. But that writ petition in that writ petition, the High Court division did not pass an interim order. High Court division only passed a rule, NICE. That rule does not mean that the High Court division passed any specific ad interim order. Since the High Court division did not pass any ad interim order, it is not under active consideration of the High Court. High Court division did not stay the operation of the act and the provision of the law. Since the provision of the law has not been
stayed by the High Court Division. Neither any direction has been passed, any restraining order has been passed by the High Court Division. It is the law and the provision of law is still active, still operative. So it is the responsibility of the government and the parliament to decide the matter by tomorrow, to make it pending, to discuss the matter. যদি এটাকে ডিসকাস করা না হয় বা পেন্ডিং করে রাখা হয় তাহলে দ্যাট উইল বি আলটিমেট ডিসরিগার্ড টু দ্য স্পিরিট অফ দ্য রেভলিউশন, টু দ্য স্পিরিট অফ দ্য মাস আপসার্জ. So I'm requesting all of you, please take immediate step tomorrow on point of order and discuss the matter accordingly tomorrow before the parliament. এবং আগামীকালকে এই বিষয়টি গুরুত্বের সহিত আপনাদের আলোচনা করা উচিত. যদি আলোচনা করতে না পারেন তাহলে আরেকটা সংকটের দিকে দেশকে ফেলবেন. আপনারা গণভোটকে নিয়ে যাবেন সেখানে, কিন্তু গণভোটের যে অরিজিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটিকে আলোচনা করবেন না, তাহলে তো আপনারা অনেকটা মাকে অস্বীকার করছেন, ছেলেকে স্বীকার করছেন. এটি ভালো পদক্ষেপ হবে না. থ্যাংক ইউ, সকলেই ভালো থাকবেন. আল্লাহ হাফিজ.